হ্যালো মা, আমি তোমার রুনু বলছি। 10 বছর পর বাড়ির ল্যান্ডফোনে মেয়ে রুনুর গলা শুনে রমলা থরথর করে কেঁপে উঠল। কাঁপা গলায় বলল, তুই আমার রুনু? আজ এত বছর পর এক বুক ঘেন্না নিয়ে কেন ফোন করলি মা? আজ তোকে কি বিশ্বাস করাতে পারবো তোর এই পরিণতি আমি বিন্দুমাত্র জানতাম না? রুনু বলল, মা তুমি জানতে কিনা আমি জানি না, আমি কিন্তু সত্যি জানতাম না। আমার যমজ ভাই রণ আর আমি একসঙ্গে কয়েকটা সাবজেক্টের লেটার নিয়ে হায়ার সেকেন্ডারিতে খুব ভালো রেজাল্ট করেছিলাম। সেই সময় গ্রামের এক দালাল পুরোহিতকে বাবার সঙ্গে বেশ কিছুদিন থেকে গুজর গুজর করে কথা বলতে দেখেছিলাম। সেই আমার একটা ছবি নিয়ে একটা বড়লোক পাত্রের সন্ধান দেয়। তার কয়েকদিন পর এক সুদর্শন ভদ্রলোক আমাদের বাড়ি আমাকে দেখতে আসে তার নিজের বিয়ের জন্যে। তুমি বলেছিলে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়াতে হবে, সামনে প্রচুর খরচ, তাই আমাকে আর পড়ানো সম্ভব নয়। বিয়ের পর পাত্রপক্ষের বাড়িতে আমাকে পড়াতে রাজি আছে। বিয়েটা তুই কর মা। মা, আমি সরল মনে তোমাদের বিশ্বাস করেছিলাম। ভদ্রলোকের বয়স প্রায় 30, তাও তার চেহারা আর মার্জিত কথা শুনে আমি রাজি হয়েছিলাম। এক রাতের অন্ধকারে সেই দালাল পুরোহিত নমনম করে আমার বিয়ে দিয়ে দিল শুধুমাত্র তোমাদের উপস্থিতিতে। তখনও কি তোমার একটুও সন্দেহ হয়নি মা? অমিত মানে ওই ভদ্রলোক কলকাতায় আমাকে তার ওয়ানরুম ফ্ল্যাটে এনে তুলে বলল, বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে, তাই তাদের বুঝিয়ে জানাতে আমার কাছে সে কিছু সময় চেয়েছিল। ফ্ল্যাটটা ছোট হলেও সুন্দর সাজানো গোছানো। অমিত 7 দিন আমাকে কলকাতার বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গেছিল, কিন্তু কোনো রকম দৈহিক সম্পর্ক হয়নি। সে সারাদিন আমার সঙ্গে কাটালেও রাতে বাড়ি চলে যেত। একদিন লজ্জার মাথা খেয়ে তাকে আমি বললাম, আচ্ছা অমিত, আমরা তো স্বামী স্ত্রী, তুমি এই 7 দিনে আমাকে আদর করে দূরে থাক, কখনো স্পর্শও করনি। অমিত বলল, বাড়িতে অনুষ্ঠান করার পরে আনুষ্ঠানিকভাবে আমাদের ফুলসজ্জা হবে সোনা, তারপর তোমাকে কলেজে ভর্তি করে দেব। মা, আমি বিশ্বাস করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। একদিন অমিত তার মাসির বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে একটা বাড়িতে নিয়ে এলো। তার মাসির চেহারা দেখে আর বেশ কিছু মেয়ের উকিঝুঁকি মারা দেখে আমি অমিতের হাতটা আঁকড়ে ধরে বললাম, কি তুমি কোথায় নিয়ে এলে আমাকে? প্লিজ বাড়ি চলো। অমিত ট্যাক্সি টাকার নাম করে সেই যে বেরিয়ে গেল আর ফিরল না। রুনু বলল, মা, প্রথম 3 দিন আমি খুব কেঁদেছিলাম, তারপর ভাগ্যকে মেনে নিয়েছিলাম। ঠিক 3 মাস নরক যন্ত্রণা সহ্য করে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম। 3 মাস পর আমার জীবনের মোড় ফিরে গেল। মেয়ে ধরা দালাল অমিতের মনে কোথাও অনুশোচনা হয়েছিল। সে মাসির সঙ্গে কি বন্দোবস্ত করলো আমি জানি না। সে আমাকে তার ওই ফ্ল্যাটে ফিরিয়ে নিয়ে এলো। বলল, আমি অন্যায় করেছি, পাপ করেছি, তাই আমার একমাত্র 8 বছরের মেয়েটা 3 মাস অসুস্থ থেকে জমের দরজা থেকে ফিরে এসেছে। তোমার দেশে ফেরার রাস্তা হয়তো বন্ধ হয়েছে, কিন্তু জীবনে মাথা উঁচু করে চলার রাস্তা খোলা আছে। আমি তোমাকে কলেজে ভর্তি করে দেব, আর এই ফ্ল্যাটটা তোমার নামে লিখে দেব। এটাই আমার কৃতকর্মের প্রায়শ্চিত্ত। মা, আমি লেখাপড়া শিখে আজ একটা হাই স্কুলের টিচার। আমি অমিতের ফ্ল্যাটে নিরুপায় হয়ে এতদিন ছিলাম। আমি অমিতের ফ্ল্যাটটা ফিরিয়ে দিয়েছি। একটা 1 রুমের ফ্ল্যাট ভাড়া করে আমি আছি। অমিতের কাছে জেনেছি আমার পিশাচ বাবা ভাইকে ইঞ্জিনিয়ার করার জন্য আমাকে এই অমিত দালালের কাছে বেচে দিয়েছিল। তুমি যে কিছু জানতে না সে কথাও সে আমাকে বলেছে। তোমাদের সব খবর আমি অমিতের মারফত রাখতাম। ভাই তোমাদের আশায় জল ঢেলে বিয়ে করে বউ নিয়ে ব্যাঙ্গালোরে চলে গেছে। প্রথম সে তোমাদের টাকা পাঠিয়ে এখন হাত গুটিয়ে নিয়েছে। মা, আমি একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম, নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু আর কেউ না জানলেও আমি তো জানি। 3 মাসে অন্তত 200 বিভিন্ন ধরনের মাতাল, পৌর, বিকৃতকাম পুরুষের শয্যা সঙ্গিনী আমাকে ইচ্ছের বিরুদ্ধে হতে হয়েছিল। কোনো রাতে পরপর 2 জন মানুষের সঙ্গেও শুতে হয়েছে। তাই আমার এ জীবনে সংসার করাটা স্বপ্নই থেকে যাবে। তবে অমিতের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো মা। তার সাহায্য ছাড়া আমি একটা ভদ্র জীবন পেতাম না। রুনুর মা বলল, মারে, তোর বাবা আর আমি এখন পাপের শাস্তি পাচ্ছি।
আমাদের দুবেলা সব দিন নুন ভাতও জোটে না, এই ফোনটাও টাকার অভাবে আজকালের মধ্যে কাটতে হবে। রুনু বলল, মা, যে কথা বলার জন্য ফোন করলাম, আমার উপার্জনের টাকা এখন বেশ্যার টাকা নয়। আমি প্রতি মাসে তোমাদের 15,000 করে টাকা পাঠাতে চাই, যদি তোমরা নিতে চাও। অবশ্য তোমার স্বামী না খেতে পেয়ে মরলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। বাকি জীবন তোমার সঙ্গে আমার টাকার সম্পর্ক থাকবে। রাখলাম মা, পরে কথা হবে।